দেখে তো সে ফিদা হয়ে গিয়েছে। এরপর সে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গুয়ন তার কেককে দেখছিল আর বলছিল ওর জন্য এখনই আমার কেকটা নষ্ট হয়ে যেত। অন্যদিকে দোহা তো অন্য কিছুই ভাবছিল আর বলে সে তো আমার জন্য বার্থডে কেকও অর্ডার করেছে। সে এতটাও রুড না, হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এমনটা করেছে। অনেক বেশি ইউনিক চিন্তা। এইসব বলে তো গুয়নের তারিফ করা শুরু করে দেয়। অন্যদিকে গুয়ন তার কেক খেতে যাচ্ছিল। মাফিয়া বসের গুন্ডা তার কেক ফেলে দেয় আর তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করতে লাগে তুই কে আর তোকে এখানে কে পাঠিয়েছে, তুই আমাদের বসের সাথে কি করেছিস। কিন্তু গুয়ন তো এখন কেক খাওয়ার মুডে ছিল, তাই সে গুন্ডাকে একটু থামতে বলে আর বলে আমি 1 মাস আগেই এই রেস্টুরেন্ট বুক করেছি শান্তিমতো আমার কেক খাওয়ার জন্য, তাই আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে কেক খেতে দে। এটা বলে সে আবার কেক খেতে যায়, কিন্তু সেই গুন্ডা আবার তার কেক ফেলে দেয় আর কেকটাকেও নষ্ট করে দেয়। এইটা দেখে গুয়ন অনেক বেশি রেগে যায় আর বলে অনেক রকমের ময়লা হয়, কিছু রিসাইকেবল হয় আর কিছু নন রিসাইকেবল, আর তোমাদের দেখে মনে হয় তোমরাও নন রিসাইকেবল, কারণ তোমাদের রিসাইকেল করা যাবে না, তোমরা তো নোংরা নালের ময়লা। এইটা শুনে গুন্ডারাও রেগে যায় আর একজন তাকে মারতে যায়, কিন্তু গুয়ন তাকে নিউজ পেপারের মধ্যে বন্ধ করে ফেলে। হঠাৎ করে সেই লোককে গায়েব দেখে সবাই তো অবাক হয়ে যায় আর তার ছবি নিউজ পেপারে দেখে একটু ভয় পেয়ে যায়। এরপর আরেকজন মারতে গেলে গুয়ন তাকেও নিউজ পেপারের ভিতরে ঢুকিয়ে ফেলে আর তার ছবিও পেপারে চলে আসে। এরপর গুয়ন পেপার ফোল্ড করে সবাইকে মারতে লাগে আর সবাই একে একে নিউজ পেপারের ভিতরে চলে যায়। অন্যদিকে দহি গুয়নের ব্যাপারে ভেবে ব্লাশ করছিল, তাই একটু রেডি হয়ে আবার বাইরে চলে আসে। আর গুয়ন দহিকে দেখে বলে পার্টি শেষ, তাই তুমিও এখন চলে যাও। দহি বলে তুমি আমার বার্থডে কেক একা একাই কিভাবে খেয়ে ফেললে। গুয়ন বলে কে বলেছে এটা তোমার বার্থডে কেক ছিল, আর তোমার বার্থডেতে আমার কি যায় আসে, এই জন্য চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। এইটা শুনে দহির অনেক রাগ হয় আর সে সেখান থেকে বের হয়ে যায় আর মনে মনে উইশ করে যেন দ্বিতীয়বার আমাদের কখনোই দেখা না হয়। আর গুয়ন সেই নিউজ পেপারটা ওয়াশরুমে ছুঁড়ে মারে আর সব গুন্ডাগুলো নিউজ পেপার থেকে বের হয়ে যায়। আর দহির তার অফিসে যাচ্ছিল, তখন সে মিশিনকে সে আর্টিকেলের ব্যাপারে জিজ্ঞেস করে। মিশিন বলে আপনার নাম খারাপ করার জন্য ম্যাডাম জোয়ের মেয়ে সোহান, যে মিরাই গ্রুপের সবচেয়ে ডেয়ার কোম্পানির প্রেসিডেন্ট, সে এইসব করেছে। তখন দহি বলে এইসব মানুষ আমাকে একটু শান্তিতে কেন থাকতে দেয় না। তখন দহি বাইরে একটা পোস্টারে দেখে যেখানে বলা মিরাই গ্রুপের এখন পাওয়ার স্ট্রাগল চলছে, ম্যাডাম জোয়ের পরে কে হবে নেক্সট প্রেসিডেন্ট, এই নিয়ে তাদের সবার মধ্যে ফাইট অলরেডি শুরু হয়ে গিয়েছে। এরপর আমাদের একটা পাস্টের সিন দেখানো হয় যেখানে বলা হচ্ছিল মিরাই গ্রুপের কোম্পানি এস্টাবলিশ করেছে ম্যাডাম জো, আর এখন মিরাই গ্রুপের প্রেসিডেন্ট আর তার বড় ছেলে নসুক, যাকে ম্যাডাম জো কোম্পানি চালানোর যোগ্য মনে করে না। তারপর ছোট মেয়ে সোহান, যে তার হাজবেন্ডের সাথে প্যারিসে থাকে, ছোট থেকেই তার প্যারিস থাকার অনেক শখ। তার 2 সন্তান অস্টিন আর জাস্টিন, আর নৌশুকের একটা ছেলে রয়েছে, আর ম্যাডাম জোয়ের একটা ভাইও আছে যে এই পাওয়ার স্ট্রাগলের মধ্যে রয়েছে, কারণ সেও ম্যাডাম জোয়ের অন্য একটা কোম্পানি সামলাচ্ছে। সবশেষে ম্যাডাম জো তার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে, আর সে হচ্ছে দহি, যাকে ম্যাডাম জো 17 বছর আগে অ্যাডপ্ট করেছিল। তখন থেকে দহি ম্যাডাম জোয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এখন পর্যন্ত সে দহিকেই সব কাজ সামলানোর দায়িত্ব দিয়েছে, যার জন্য ম্যাডাম জোয়ের ফ্যামিলি থেকে কেউ তাকে দেখতে পায় না। ম্যাডাম জো তাকে ইম্পর্টেন্ট দিলেও সে জানে ম্যাডাম জোয়ের ফ্যামিলির কাছে সে একটা ভাইরাসের মতো। তখন দহির কাছে একটা আননোন নাম্বারে কল আসে, যে মিরাই গ্রুপের ফার্নিচারের হেড ছিল। সে দহিকে বলে আমার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা ইউজ করে আপনি মিরাই গ্রুপের চেয়ারম্যান হতে পারবেন। দহি তাকে কিছু জিজ্ঞেস করার আগে সে বলে যদি এই বিষয়ে জানতে চান তবে সামনাসামনি দেখা করা লাগবে, মোবাইলে এইসব কিছু বলতে পারবো না। আর এইটা বলেই সে কল কাট করে দেয়। কিন্তু দহির তো এই পাওয়ার স্ট্রাগলের মধ্যে কোনো ইন্টারেস্টেডই ছিল না, আর সে মিশিনকে বলে এখন এরা আমাকেও পাওয়ার স্ট্রাগলের মধ্যে ঢুকাতে চায়। তখন তার কাছে ম্যাডাম জোয়ের মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমার মনে হয় এখন আমার টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি দেখা হবে হিভেনে। এইটা দেখে দহি অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। আর ম্যাডাম জোকে দেখে কান্না করতে লাগে, কারণ সে ভেবেছে ম্যাডাম জো হয়তো মারা গিয়েছে। কিন্তু ম্যাডাম জো তার চোখ মেলে আর বলে চিল্লানো বন্ধ করো, আমি তো ঘুমাচ্ছিলাম। এইটা দেখে দহি রেগে যায় আর সেখান থেকে চলে যেতে লাগে। ম্যাডাম জো তাকে ডাক দেয়, কিন্তু দহি তো রাগ করেছিল। ম্যাডাম জো বলে তোমার কি মনে হয় আমি কখনোই মরবো না। দহি তাকে এইসব ফাইজলামি বন্ধ করতে বলে। ম্যাডাম জো বলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, আর তাকে একটা কেক দেয়। দহি বলে আপনি তো জানেন আমি বার্থডে পালন করি না।
ম্যাডাম জো বলে, এর জন্যই তো আমি এই কেক নিয়ে এসেছি, যেন তোমার সাথে কাটানো ভালো সময়গুলো মনে থাকে। তাছাড়া আমার মরার সময় তো হয়ে এসেছে, আর আমার মরার কথা শুনে তো তোমার কেমন ফিল হয়েছে? তুমি কি আমাদের সব মেমোরিজ গুলো মনে করেছো? দহি বলে, হ্যাঁ, আর কোনো হরর মুভি থেকে কম ছিল না। ম্যাডাম জো বলে, এর জন্যই তো বলি তুমি আমার কথা শুনো। কতদিন আর এমন একা একা থাকবে? ছোটবেলায় তো স্কুল থেকে পালিয়েছিলে। দহি বলে, কারণ প্রথম দিনই আপনি আমাকে এত বড় একটা কার নিয়ে গিয়েছিলেন। ম্যাডাম জো বলে, কারণ আমি চাই না সবাই তোমার সাথে অরফান বাচ্চাদের মতো বিহেভ করুক। দহি বলে, তাহলে আপনি আমার বিএফকে টাকা দিয়ে ব্রেকআপ করেছিলেন কেন? ম্যাডাম জো বলে, কারণ তার ভাইব আমার পছন্দ হয়নি, আর তাকে তোমার সাথে একটু স্যুট করে না। এরপর সে দহিকে ব্লাইন্ড ডেটের কথা জিজ্ঞেস করে। দহি বলে, অনেক খারাপ ছিল। ম্যাডাম জো বলে, লুকসের দিকে খেয়াল দিও না, সেই ছেলে অনেক ভালো, সে যেমনই দেখতে হোক না কেন। দহি বলে, শুধু লুকসই তো ভালো, আর বাকি সব অনেক খারাপ, এত অসভ্য আর রুড ছেলে। ম্যাডাম জো বলে, তাকে তোমার কাছে হ্যান্ডসাম মনে হয়েছে নাকি? ছবি দেখিয়ে বলে, এই ছেলে কি রিয়েল লাইফে হ্যান্ডসাম নাকি? দহি ছবি দেখে বলে, এইটা আবার কে? আমি তো গুয়ন নামের একটা ছেলের সাথে দেখা করেছি, আর গুয়নের বিজনেস কার্ড দেখায়। এরপর মিস শিনকে ডাকে। মিস শিন বলে, ম্যাচ মেকিং কোম্পানির ভুল হয়ে গিয়েছিল, তারা এক রেস্টুরেন্টেরই অন্য ব্রাঞ্চের লোকেশন দিয়ে দিয়েছে, তাই আপনি যেই ছেলের সাথে দেখা করেছিলেন সেটা অন্য কেউ ছিল। দহিও বুঝতে পারে এর জন্যই সে এত রেগে যাচ্ছিল। এরপর আমরা গুয়নকে দেখি, সে একটা স্টেডিয়ামে আসে যেখানে গায়ং নামের একটা মেয়ে ডান্স প্র্যাকটিস করছিল, আর এখানে তার অ্যাসিস্ট্যান্টও বসেছিল যার নাম ছিল পার্ক। আর সে ওই লোক যে ড্রামার শুরুতে নদীতে মাছ ধরছিল, আর গুয়ন তাকে 10 বছরের কন্ট্রাক্ট সাইন করিয়েছিল। অন্যদিকে ম্যাডাম জো মিস শিনকে বলে গুয়নকে কল দেওয়ার জন্য, আর মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দহি তার যে সময় নষ্ট করেছে তার জন্য সে ক্ষতিপূরণ দিতে চায়, কিন্তু গুয়ন ডিরেক্টলি না করে দেয়। দহি বলে, দেখেন এই ছেলে কতটা রুড। ম্যাডাম জো বলে, থাক এইসব বাদ দাও, তুমি তোমার পার্টনার খুঁজো, কারণ আমি মরার আগে তোমার বিয়ে দেখতে চাই। এরপর সে দুইটা রিং বের করে আর দহিকে পরিয়ে দেয়, আর বলে, যখন তোমার পার্টনারকে পেয়ে যাবে সাথে সাথে এই রিংটা পরিয়ে দিবে। এরপর বলে, 20 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, তোমার প্যারেন্টস এর ডেথ হয়েছে, সো এইসব কথা ভুলে এখন বার্থডে সেলিব্রেট করো। এরপর দহি তার বার্থডে কেক কাটে আর উইশ করে। এরপর ম্যাডাম জো আবার দহির জন্য ছেলে খোঁজা শুরু করে দেয়। এটা দেখে দহি কাজের বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দহির কলের জন্য গুয়নের কেকের কথা মনে পড়ে যায়, আর সে রেগে সেখান থেকে যেতে লাগে। পায়েক জিজ্ঞেস করে, আপনি এত রেগে আছেন কেন? গুয়ন বলে, কারণ আমি আমার ফেভারিট কেক খেতে পারিনি। পার্ক বলে, তাহলে আপনি এতক্ষণ কই ছিলেন? গুয়ন বলে, একটা ব্লাইন্ড ডেটে। তখন স্টেজে ডান্স করা গায়ং বলে, ডেট মানে? তুমি কার সাথে ডেট করছো? সেই মেয়ে কি আমার থেকেও বেশি সুন্দর? তুমি কি ওর সাথে নাইট স্পেন্ড করেছো? গুয়ন তো শক হয়ে যায় আর বলে, এত দূর থেকেও সে কিভাবে শুনে ফেললো? আর কাজের বাহানা দিয়ে পার্ককে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালায়। অন্যদিকে যেই লোক দহিকে ইনফরমেশন দিতে চেয়েছিল তাকে কেউ মেরে ফেলে। এদিকে গুয়ন তার পাওয়ার দিয়ে কাজ করছিল, তখন গায়ং সেখানে আসে আর বলে, সেই মেয়েকে যার সাথে তুমি ডেটে গিয়েছিলে? পার্ক গায়ংকে বলে, তেমন কিছু না, ওইটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এখানে আমরা জানতে পারি পার্ক আর গায়ং দুইজনই আগের জন্ম থেকে গুয়নের সাথে আছে, আর গায়ং গুয়নের উপর ক্রাশ খেয়েও আছে, কিন্তু গুয়নকে তারা দুইজন বেশিরভাগ ইরিটেটই করে। গুয়ন বলে, তোমাদের দুইজনকে আমি শুধু শুধুই জিন্দা রেখেছি। পার্ক বলে, হ্যাঁ, আপনি একা থাকতে চান না, এই জন্যই তো আমাদের মারেননি। গুয়ন একটু অ্যাটিটিউড দেখিয়ে বলে, আমি একজন ইমোরাল ডিমন, 100 বছর ধরে আমি একাই থাকছি, এখন কেন আমার তোমাদের দরকার হবে? তোমরা বুঝবে না ইমোরাল হওয়ার কতটা মজা। অন্য সিনে আমরা দহিকে দেখি যে একটা বিচে আসে, যেখানে সে তার মম ড্যাডের সাথে আসতো। এখানে সে তার ছোটবেলার মেমোরিজ মনে করতে থাকে। রাত হয়ে যায় আর আমরা গুয়নকে দেখি যে একটা ক্লক টাওয়ারের উপর বসেছিল। অন্যদিকে আমরা দহিকে দেখি যে রাত 12টা পর্যন্ত ওই বিচে ছিল, আর বলে, সব শেষে আমার অভিশাপ শেষ হলো। তখন সেখানে তার বুক করা গাড়ি চলে আসে, আর দহি সেইটায় উঠে যায়। কিছু দূর যাওয়ার পর দহি মোবাইলে দেখতে পায় সে যেই গাড়ি বুক করেছিল সেইটা এখনো 17 মিনিট দূরে দেখাচ্ছে। এরপর সে ড্রাইভারকে দেখে তার গলায় রক্ত লেগেছিল, আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? আর আমরা দেখি এইটা সেই কিলার যে সেই লোককে মেরেছিল। সে দহিকে বলে, তুমি এটা জিজ্ঞেস করো যে তুমি কেন মরতে যাচ্ছ। এরপর সে তাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করার চেষ্টা করে, আর বলে, তোমার মৃত্যুর জন্য ম্যাডাম জো দায়ী। এর মধ্যে দহি বেহুশ হয়ে যায়, কিন্তু দহি বেহুশ হওয়ার নাটক করেছিল। তারপর সে তাকে ধাক্কা দিয়ে পালাতে লাগে, আর এইটা ওই সিন যেটা আমরা ড্রামার শুরুতেই দেখেছিলাম। অন্যদিকে ক্লক টাওয়ারের উপর থেকে গুয়ন তার শিকারকে খুঁজছিল, তখন সে দহিকে দেখতে পায়।
আর বলে পেয়ে গিয়েছি। এইদিকে দহি দৌড়াচ্ছিল, তখন সামনে থেকে গুয়ন চলে আসে। আর গুয়নকে দেখে দহি ভাবছিল জানি না আমার সামনে আমার বন্ধু নাকি আমার শত্রু, সে আমাকে মারতে আসছে নাকি আমাকে বাঁচাতে আসছে। তারপরও সে গুয়নের দিকে যায় আর তার কাছে সাহায্য চায়। গুয়ন বলে এর জন্য তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে। দহি বলে এখন এইসবের সময় নেই, ওর হাতে চাকু আছে, তুমি কি দেখতে পারছো না? গুয়ন বলে তাহলে তোমার প্রবলেম তুমি দেখে নাও, আমি যাচ্ছি। দহি তাকে থামিয়ে বলে আমি ডিল করার জন্য রাজি। গুয়ন বলে এমনিতে তো কারো কন্ট্রাক্ট সাইন করার আগে কাউকে সাহায্য করি না, এই লোককে দেখে আমার হাত চুলকাচ্ছে। এর জন্য গুয়ন সেই লোককে মারার জন্য তার কাছে যায়। এই সুযোগে দহি একটা গাড়ি দেখে সেখান থেকে পালিয়ে গাড়ির ভিতরে চলে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গুয়ন সেই লোককে উড়িয়ে গাড়ির উপর ফেলে দেয়। আর এইটা দেখে দহি আরো ভয় পেয়ে যায়। তখন গুয়ন তার গাড়ির সামনে আসে আর গুয়নের চোখ লাল হয়েছিল। এইসব দেখে দহি গাড়ি থেকে বের হয়ে ব্রিজের সাইডে লুকিয়ে পড়ে। তখন গুয়ন তার কাছে আসে আর হাত বাড়িয়ে বলে আমাদের ডিলের কথা মনে আছে তো? দহি যখনই তার হাত ধরে গুয়নের হাতের হোলি ক্রসটা গ্লো করতে লাগে। তারা একে অপরের দিকে তাকিয়ে ছিল। এমন টাইমে সেই কিলার গাড়ি জোরে চালিয়ে তাদের দিকে আসছিল। এইটা দেখে দহি তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু গুয়ন একটা চুটকি মারে কিন্তু তার পাওয়ার কোনো কাজই করছিল না। আর এইটা দেখে সেও ভয় পেয়ে যায় আর ব্রিজ থেকে লাফ মারে। সাথে দহিও পানিতে পড়ে যায় আর পানিতে পড়ে গুয়ন বেহুশ হয়ে যায় আর সে নিচের দিকে ডুবে যাচ্ছিল। দহি তো পানির উপরে চলে আসছিল, কিন্তু সে যখন গুয়নকে ডুবে যেতে দেখে তখন সে তাকে বাঁচানোর জন্য পানি থেকে তোলার চেষ্টা করে, কিন্তু সে তাকে উঠাতেই পারছিল না। আর দহি যখন তাকে বাঁচানোর জন্য তার হাত ধরেছিল তখন গুয়নের হাতের হোলি ক্রসটা দহির হাতে চলে আসে আর সেও বেহুশ হয়ে যায়। সিন শিফট হয় আর যখন দহির হুঁশ আসে সে সমুদ্রের কিনারায় ছিল। সামনে গুয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে যায় আর দহি তার মাথায় হাত দিয়েছিল। তখন গুয়ন দহির হাতে সেই হোলি ক্রসটা দেখতে পায়। এইটা দেখে গুয়ন দহির হাত টেনে ধরে আর সেইটা দেখতে লাগে। তখন পানির একটা স্রোত এসে পাথরের সাথে বাড়ি লেগে পানি তাদের উপর আসে, কিন্তু পানি হাওয়াতেই উড়ছিল। আর এইটা দেখে দহিও শক হয়ে যায়। তখন দহির হাতের হোলি ক্রসটা গ্লো করতে লাগে